জয়পুরহাটের ট্রেন বাস সংঘর্ষে নিহত 12, রেলগেটে ছিল না গার্ড, তদন্তে 2টি কমিটি। বাঘাযতীনে ভাস্কর্য ভাঙচুর মামলায় গ্রেপ্তার 3, কলেজ পরিচালনা পর্ষদ ও অধ্যক্ষের দ্বন্দ্বের জের, বলছে পুলিশ। স্বাধীনতা বিরোধী চক্রের সাথে বিএনপি আঁতাত, মন্তব্য কাদেরের। বিএনপিতে মুক্তিযোদ্ধারা কোণঠাসা, বললেন হাফিজ। ইসির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি। তাপমাত্রা নেমেছে 6 ডিগ্রিতে, মাসের শেষে তীব্র শৈত্যপ্রবাহ, জানিয়েছে আবহাওয়া অফিস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি রিতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জয়পুরহাটে বাস ট্রেন সংঘর্ষে 12 জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় 8 ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলের সঙ্গে চালু হয়েছে সারা দেশের রেল যোগাযোগ। এদিকে পুলিশ সুপার জানিয়েছেন, দুর্ঘটনার সময় রেলগেটে কোনো গার্ড ছিল না। ঘটনা তদন্তে 2টি কমিটি গঠন করা হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজদিনের রিপোর্ট। শনিবার সকাল 7:45 পাঁচবিবি থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী বাস বাঁধন পুরানো পৈল রেলগেট এলাকায় এলে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি ট্রেন ওই বাসকে ধাক্কা দেয়। মুহূর্তেই বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রেনটি লাইনচ্যুত হয়। যখন আমরা বিকট একটা শব্দ পেলাম, আমরা বাইরে আসে দেখি যে ওই পুরানো রেলগেট থেকে বাঁধন নামে একটা বাস মানে বগির সামনে আটকানো আছে ট্রেনের। হ্যাঁ, ট্রেনটা জয়পুরহাটের দিকে যাচ্ছিল। তার সাথে চাবি খুঁজতে খুঁজতে দেখেছি ওটি একটা লাশ, ওই জায়গাতে একটা লাশ। এই যায় গেটের যায় দেখেছি কতগুলো মানুষ ধকধকাচ্ছে। গেট না নামানোর কারণে মূলত এই দুর্ঘটনা ঘটে। আমার ফ্রেন্ড নাম হচ্ছে রাব্বি, তার বড় ভাই বাবু ভাইয়ের সঙ্গে গেছিল ঢাকায় পরিপত্তি সংক্রান্ত একটা বিষয়ে। দুর্ঘটনায় সে আর তার ভাই দুজনেই মারা যায়। ফায়ার সার্ভিস 12 জনের মৃতদেহ উদ্ধার করে। স্পটে আমরা 10টা ডেড বডি মারা গেছে স্পটে এবং 6 জন হাসপাতালে দিয়ে আসছে। নিহতরা সবাই। আহতদের প্রথমে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাদের পাঠানো হয় বগুড়ায়। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রেল কর্তৃপক্ষ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রেল ক্রসিংয়ে যখন রেল গাড়িটি পার হচ্ছিল তখন লাইনম্যান বা কারো কোনো গাফিলতি ছিল কিনা সেটা তদন্ত করে দেখার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছি এবং তার মধ্যে যদি গাফিলতি পাওয়া যায় তাহলে দায়মূলক ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার পর থেকে 3 গেটম্যানের সকলেই পলাতক। ধারণা করা হচ্ছে সে সময় দায়িত্বরত গেটম্যান ঘুমিয়েছিলেন। এরই মধ্যে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ও আহত পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 এবং পৌরসভা মেয়রের পক্ষ থেকে 10,000 টাকা করে অনুদান দেয়া হয়। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। কুষ্টিয়ায় বাঘাযতীনে ভাস্কর্য ভাঙচুর মামলায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদেরকে আদালতে তুলে 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। রোববার হবে শুনানি। এদিকে এই ঘটনায় জড়িত বাচ্চু নামে আরও একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর কলেজ পরিচালনা পর্ষদ ও অধ্যক্ষের দ্বন্দ্বের জেরে ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। কুষ্টিয়ার প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘাযতীনের ভাস্কর্য ভাঙার মামলায় সন্দেহভাজন অভিযুক্তদের ধরতে শুক্রবার রাতে অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয় মূল পরিকল্পনাকারী আনিসুর রহমান আনিসকে। পরে তার দেয়া তথ্যে সবুজ হোসেন ও হৃদয় আহমেদ নামে আরও 2 জনকে গ্রেফতার করা হয়। কলেজ পরিচালনা পর্ষদ ও অধ্যক্ষের দ্বন্দ্বের জের ধরে ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছে। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছে বলে জানায় পুলিশ। কলেজের কমিটি নিয়ে একটু দ্বন্দ্ব আছে, প্রিন্সিপাল এবং যিনি সভাপতি আছে তাদের সাথে দ্বন্দ্ব আছে। সেই পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য হচ্ছে এই কারণে হয়তো ভেঙে ফেলা হতে পারে। ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা আনিসের নাম আসায় সংগঠনের ভেতরে সমালোচনা শুরু হয়। বিষয়টি তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে জেলা যুবলীগ। যদি এটা করে থাকে তাহলে এই ঘটনার জন্য সে ব্যক্তিগতভাবে দায়ী থাকবে, এর জন্য দল দায়ী থাকবে না। এই ব্যক্তির দায় দল কোনোদিন নেবে না এবং এই দলের সাথে বিএনপি জামাতের যে সমস্ত নেতাকর্মীরা যদি কেউ
ঘিপটেমারি থাকে তাদেরকেও আমরা তদন্ত করে দল থেকে বহিষ্কার করব। এদিকে ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শহরে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। বিভিন্ন অপশক্তি এই পার্টিতে অনুপ্রবেশ ঘটেছে এবং তারা এই সমস্ত প্রতিষ্ঠানের দখলদারিত্ব নেওয়ার জন্য তারা এই একে অপরের উপর এই যে আক্রোশ, সেই আক্রোশেরই শিকার হয়েছে বিপ্লবী বাঘা যতীন। যে অপরাধী যেই হোক তার বিচারের আওতায় এনে তার প্রকৃত শাস্তির ব্যবস্থা করা। বৃহস্পতিবার রাতে কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। বিগত দিনের 5 ডিসেম্বর। সমর ইসলাম, একুশে টেলিভিশন। বিএনপিতে কিছু মুক্তিযোদ্ধা থাকলেও স্বাধীনতার চেতনাকে চ্যালেঞ্জ করা হলে তারা প্রতিবাদের সাহস দেখাতে পারে না, একথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশ উন্নয়ন অগ্রগতির ধারায় এগিয়ে গেলেও বিএনপির কাজ শুধুই বিষোদ্গার করা। প্রণব চক্রবর্তী রিপোর্ট। নওগাঁ জেলার মান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, যারা দলীয় শৃঙ্খলা তাদের কোনো ছাড় দেয়া হবে না। অস্থিতিশীলতা সৃষ্টিকারী স্বাধীনতা বিরোধী চক্রের সাথে বিএনপি আঁতাত করছে বলেও উল্লেখ করেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনাকে চ্যালেঞ্জ করা হয়, তখনও বিএনপি প্রকাশ্যে একটি বাক্য বলা সাহস দেখাতে পারে না। আবার বলে মুক্তিযোদ্ধা বেশি তাদের দলে। তাদের বর্ণচোরা আর গোপন ষড়যন্ত্রের রাজনীতির কারণে জনগণ মনে করে ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী কুশীলব হচ্ছে আজকে বিএনপি। জয়ী হওয়ার জন্য নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ভোটে অংশ নেয় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জনগণই বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। এদিকে বাংলাদেশ বেতারের ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, উন্নয়ন অগ্রগতিকে পিছিয়ে দিতেই বিষোদ্গার করছে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাদের নেতৃবৃন্দ ক্রমাগতভাবে তারা সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছে। তাদের বিভ্রান্তি জনগণের মধ্যে ছড়ানোর অপচেষ্টা করে কোনো লাভ হয়নি। এ সময় বাংলাদেশ বেতার অ্যাপস ও বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে চট্টগ্রাম বেতারের অনুষ্ঠান সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপিতে মুক্তিযোদ্ধারা কোণঠাসা হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন। নিজ বাসভবনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, একজন যুগ্ম মহাসচিব ভুল বার্তায় কারণ দর্শানোর নোটিশ দিয়ে প্রোটোকল ও সৌজন্যবোধের ব্যত্যয় ঘটিয়েছেন। সাইদুল ইসলামের রিপোর্ট। গেল 14 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা শেষে বিএনপি নেতাকর্মীদের একটি দল পুরনো পল্টন মোড় ও 0 পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। বিএনপির শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের বাইরে বিক্ষোভ করায় দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ ও হাফিজউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ প্রেক্ষিতে সকালে সংবাদ সম্মেলনে হাফিজউদ্দিন বলেন, আমি একজন যুদ্ধাহত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। বিজয়ের মাসে শহীদ বুদ্ধিজীবী দিবসে অসৌজন্যমূলক ভাষায় অসত্য অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পেয়ে হতবাক হয়েছি। শহীদ বুদ্ধিজীবী দিবসে অসৌজন্যমূলক ভাষায় অসত্য অভিযোগ সম্বলিত কারণ দর্শানোর নোটিশ পেয়ে আমি হতবাক হয়েছি। দলের ভাইস চেয়ারম্যানকে একজন যুগ্ম মহাসচিব এমন কঠিন আক্রমণাত্মক ভাষায় কৈফিয়ত তলব করায় অপমানিত বোধ করছেন বলেও জানান তিনি। বলেন, এর মধ্য দিয়ে প্রোটোকল ও সৌজন্যের ব্যত্যয় হয়েছে। একজন যুগ্ম সচিব মহাসচিব আদিষ্ট না হয়েও ভাইস চেয়ারম্যানকে শোকজ করতে পারে না, এটা সৌজন্যের ব্যত্যয় হয়েছে এবং যে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হয়েছে তাতে আমি অত্যন্ত অপমানিত বোধ করছি। হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিএনপিতে মুক্তিযোদ্ধাদের কোণঠাসা করে রাখার জন্য একটি মহল সক্রিয়। বোঝাই যাচ্ছে যে বিএনপিতে মুক্তিযোদ্ধাদেরকে কোণঠাসা করার একটা প্রক্রিয়া কোনো একটা মহল চালু করেছে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন 42 বিশিষ্ট নাগরিক। নুরুল হুদা কমিশন দায়িত্ব গ্রহণের পর গুরুতর অসদাচরণ ও আর্থিক দুর্নীতির রেকর্ড ভঙ্গ করেছে বলে পর্যবেক্ষণ তাদের। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা তদন্ত করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতেই রাষ্ট্রপতির কাছে অভিযোগ করা হয়েছে বলে জানান বিশিষ্ট নাগরিকরা।
বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার নেতৃত্বে বর্তমান কমিশন দায়িত্ব নেয় 2017 সালের ফেব্রুয়ারি মাসে। নানা সময়ে এই কমিশনের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ ওঠে। গত 14 ডিসেম্বর কমিশনের অভিযোগ তুলে ধরে রাষ্ট্রপতির কাছে চিঠি দেয় 42 বিশিষ্ট নাগরিক। এ বিষয়ে জানাতে ভিডিও কনফারেন্সে সংবাদ সম্মেলন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে তদন্তের নির্দেশ দিতে পারবেন একমাত্র রাষ্ট্রপতি। অভিযোগের তালিকায় শীর্ষে আছে বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা দেওয়ার নামে 2 কোটি টাকার মতো আর্থিক অনিয়ম, ইসিতে কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় 4 কোটি 8 লাখ টাকার অনিয়ম এবং নিয়ম বহির্ভূতভাবে 3 জন কমিশনারের 3টি গাড়ি ব্যবহার। এছাড়াও ইভিএম ক্রয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ বর্তমান কমিশনের অধীনে সিটি নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়। এসব অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। সংবিধানের 96 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে এই অভিযোগের ব্যাপারে তদন্ত হওয়া উচিত। এই তদন্তে আমাদের উত্থাপিত অভিযোগগুলি সত্যি প্রমাণিত হবে। সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি তাদের পদ থেকে অপসারণ করতে পারবে। নির্বাচন কমিশন এই বিজয়ের মাসে আমি একটা জোর দিয়ে বলবো যে তারা আমাদের মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আমাদের সংবিধান রচিত হয়েছে, বঙ্গবন্ধুর প্রতি বিশ্বাসঘাতকতা করেছে, তাদের এখন সরে দাঁড়ানোই সমীচীন হয় বলে আমি মনে করি। বর্তমান কমিশনের দুর্নীতি অতীতের রেকর্ড ভঙ্গ করেছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, রাষ্ট্রপতির পাশাপাশি সরকার প্রধানকেও এ বিষয়ে অবহিত করা হবে। যতদিন এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত না হয় ততদিন পর্যন্ত যারা কমিশনারগণ এবং প্রধান নির্বাচন কমিশনার তারা স্বেচ্ছায় দায়িত্ব থেকে অপসারণের একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নিজেরা, এবং কেউ কেউ হয়তো বা নৈতিক অবস্থান থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন বলে আমরা মনে করি। আবেদনের পক্ষে ইতিবাচক সাড়া পাবেন বলে আশাবাদ বিশিষ্ট নাগরিকদের। আগে হলে হয়তো আমরা 2-3টা স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। কুইক রেঞ্জাল সহ বিদ্যুৎ খাতের সংস্কার না হলে এত উন্নয়ন সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তবে বিদ্যুৎ খাতে সফলতা আসলেও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মন্তব্য অর্থনীতিবিদদের। আর দুর্বলতা কাটিয়ে জ্বালানি খাতকে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিকি ইলাহি। তৌহিদুর রহমানের রিপোর্ট। এই জ্বালানি বিষয়ক রিপোর্টারদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ এফইআরবির এই অনলাইন আলোচনা। উক্ত সময়ে যে আমাদের যে ফুয়েল মিক্স ছিল, বিজয়ের 50 বছর ও বিদ্যুৎ খাতের অগ্রযাত্রা শীর্ষক এই অনলাইন আলোচনায় বক্তারা বিদ্যুৎ খাতের নানা অগ্রগতি ও পিছিয়ে পড়ার কথা তুলে ধরেন। সরকারকে যদি পলিসি মেকিং এ আমরা কোনো ধরনের সাপোর্ট দিতে পারি। 2009 সালে 47% মানুষ বিদ্যুৎ পেলেও 2020 সালে 99% মানুষ বিদ্যুৎ পাচ্ছে। 2009 সালে বিদ্যুতের গ্রাহক ছিল 1 কোটি 8 লাখ, আর 2020 সালে গ্রাহক দাঁড়িয়েছে 3 কোটি 89 লাখ। আর 2009 সালে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ছিল 27টি। 2020 সালে এসে বিদ্যুৎ কেন্দ্র হয়েছে 140টি। অনেকে লিকুইড ফুয়েল নিয়ে কথা বলেন, রেন্টাল পাওয়ার নিয়ে কথা বলেন, তাদের মাথায় ধারণাই নাই যারা কথা বলেন এই বিষয় নিয়ে। এই সময় যদি এগুলো না আনা হতো এবং শর্ট টার্ম প্ল্যানে যদি এগুলো না রাখা হতো, তাহলে আজকে যে ভালো অবস্থাটা, এই অবস্থায় আমরা যেতে পারতাম না। বিদ্যুৎ খাতের অনেক সফলতা থাকলেও নানা চ্যালেঞ্জ রয়ে গেছে বলে জানান গবেষণা প্রতিষ্ঠান পিআরআই এর এই নির্বাহী পরিচালক। আমরা জানি যে আমাদের বিদ্যুৎ সরবরাহ 99% হয়েছে, কিন্তু মানসম্মত বিদ্যুৎ কিন্তু এখনো আমরা পেতে আরো বেশি সময় লাগবে। বিএনপি সরকারের ভুল সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ খাত পিছিয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা বলেন, সাবধানতার সাথে জ্বালানি খাতের আরো উন্নয়ন করতে হবে। বিদ্যুতের ব্যবহার হচ্ছে বা এনার্জির ব্যবহার হচ্ছে, সেটা কিভাবে সবচেয়ে এফিশিয়েন্টলি করতে পারি আমরা, সেটা আমাদের একসাথে এটাকে এক্সপ্লোর করতে হবে উইথ আদার সেক্টরস। অপচয় বন্ধ করে বিদ্যুৎ ব্যবহারে আরো সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তিনি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামে 6.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে রোববার বরিশাল, চট্টগ্রাম সহ দক্ষিণাঞ্চলে তা বিস্তৃত হতে পারে। আর মাসের শেষে আসছে তীব্র শৈত্যপ্রবাহ।
সহকর্মীদের সহায়তায়। মাসুমা লিসার রিপোর্ট। দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। জুবুথুবু হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রোববার তা চট্টগ্রাম, বরিশাল সহ দক্ষিণাঞ্চলে বিস্তৃত হতে পারে, আর মাস শেষে আসতে পারে তীব্র শৈত্যপ্রবাহ। মৃদু থেকে মাঝারি যেটা শৈত্যপ্রবাহ রয়েছে, বিশেষ করে আপনার রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এইসব পুরো ডিভিশন মিলে। আর রিজন যদি আমরা কনসিডার করি সেক্ষেত্রে দেখা যায় টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, এমন শ্রীমঙ্গল এবং বরিশালও তাপমাত্রা 10 নিচে আছে। বর্তমান যে কন্ডিশন এটা হয়তো আরও 3-4 দিন এরকমই বিরাজ করবে, তারপরে টেম্পারেচার একটু রাইজ করবে। আমরা আশা করছি হয়তো এই মাসের শেষের দিকে অথবা জানুয়ারি ফার্স্ট উইকে অনেক জায়গায় আপনার মৃদু থেকে মাঝারি, কোনো কোনো জায়গায় আপনার সিভিয়ার শৈত্যপ্রবাহ চলে আসতে পারে। শীতে অনেকটা স্থবির কুড়িগ্রামের মানুষের জীবনযাত্রা। দুর্ভোগে আছেন চরাঞ্চলে বসবাসকারী হতদরিদ্ররা। কাজকর্ম চলছে না, অনেকদিন হাতে বসি না, কোনো ইনকাম নাই। শীতে কাঁপছে পঞ্চগড়। আবহাওয়া অফিস বলছে হিমালয় থেকে আসা হিম বাতাসে কমছে তাপমাত্রা। রংপুরে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে। শীত বস্ত্রের অভাবে হতদরিদ্র মানুষ আছে দুর্ভোগে। ঠান্ডা আর কি জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে। গাইবান্ধায়ও দিনে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীতে তো খুব কষ্ট, গাড়ি ঘোড়া চালাবে চিনে যে অবস্থা, বাতাস তার সাথে সাথে ঠান্ডা। শৈত্যপ্রবাহে লালমনিরহাটে ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় বীজতলা। কষ্টে আছে তিস্তা ও ধরলার চরাঞ্চলের বাসিন্দারা। একটা কম্বলও নাই, একটা চাউলও পাই না, কি করে বাঁচি কোন, ঠান্ডায় মরতেছি। স্কিমের বেতন যেটা আমরা ফেলাইছি এই বেতনটা শীতের কারণে নষ্ট হয়ে যাইতেছে। নওগাঁয় কয়েকদিন ধরে শীত আর কুয়াশায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। শ্বাসকষ্টজনিত রোগে তারা ভর্তি হচ্ছে এবং এই সময় কিছু কোল্ড ডায়রিয়া নামে যে ডায়রিয়াটা হয় সেটার প্রকোপও দেখা দিচ্ছে। প্রচন্ড ঠান্ডার কারণে বাচ্চার পায়খানা হচ্ছে। কাজে যেতে না পারায় কষ্টে শ্রমজীবী মানুষ। মাসুমা লিসা, 21 টেলিভিশন। নিচু বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বার কাউন্সিলে লিখিত পরীক্ষা বাতিলের দাবি, মোহাম্মদপুর কেন্দ্রে বিক্ষোভ, ভাঙচুর। সড়কের উপর পুলিশের জব্দ করা গাড়ি, যান চলাচল ব্যাহত, ঘটছে দুর্ঘটনা। আবার আমন্ত্রণ রাত 11টায় 21 সংবাদে। করোনায় দেশে আরও 25 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা 7,242। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 160টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 12,300। এর মধ্যে 1,267 জনের শরীরে কোভিড-19 উপস্থিতি পাওয়া গেছে। মোট শনাক্ত 4,99,560। নতুন 1,987 জন সহ সুস্থ হয়েছেন 4,35,601 জন। দৈনিক সংক্রমণ হার 10.30%, আর মৃত্যু হার 1.45%। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর অসামান্য জীবনী তুলে ধরতে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল এক্সিবিশন চলবে 2022 সাল পর্যন্ত। ভারতের দিল্লিতে শুরু হয়েছে এই এক্সিবিশন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল এক্সিবিশন উদ্বোধন করেন। দিল্লির পর ধারাবাহিকভাবে বাংলাদেশের বিভিন্ন স্থানে ও জাতিসংঘে প্রদর্শিত হবে। এরপর 2022 সালের শুরুর দিকে কলকাতার শেষ হবে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল এক্সিবিশন। দলে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। নিজ বাসভবনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী 9 জানুয়ারি গণফোরামের কাউন্সিলে দলের সমস্যা সহ সার্বিক বিষয় তুলে ধরা হবে। প্রতিটি জেলায় কর্মী সমাবেশ করায় আশাবাদ জানিয়ে ড. কামাল বলেন, জনগণকে সাথে নিয়ে দুর্নীতি অনিয়মের মোকাবেলা করা হবে। জাতিকে বিভক্ত করতেই ভাস্কর্য বিরোধী ইস্যু তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেন ড. কামাল। আইনজীবী হিসাবে তালিকাভুক্তির জন্য বার কাউন্সিলের লিখিত পরীক্ষা বাতিলের দাবিতে একটি কেন্দ্রে বিক্ষোভ করেছে কিছু পরীক্ষার্থী। রাজধানী মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা বিক্ষোভের সময় ভাঙচুরও করে। এ সময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। শনিবার সকাল 9টা থেকে ঢাকার 10টি কেন্দ্রে প্রায় 13,000 পরীক্ষার্থী বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় অংশ নেয়। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের পরীক্ষার্থীরা।
অনেকে কেন্দ্র থেকে বের হয়ে যান। পরীক্ষার্থীদের অভিযোগ, প্রশ্নপত্র অস্বাভাবিক কঠিন করা হয়েছে। অত্যন্ত জটিল একটা কোশ্চেন ছিল, যা বার কাউন্সিল ইতিহাসের বুকে এরকম কখনো কোশ্চেন হয় নাই। পরীক্ষার্থীরা শুরুতে হই হুল্লোড় শুরু করেন, এক পর্যায়ে কলেজে ভাঙচুর করে। যাদের প্রিপারেশন ভালো নাই, যারা অটো পাসের জন্য আন্দোলন করছে, তারাই আজকে এই ধরনের ভাঙচুর করেছে। পুরো ছাত্ররা বাইরে থেকে ইট পাটকেল ছুঁড়ে ও স্যারকে এসে হলে খুব মারধর করে। কেউ কেউ পরীক্ষা দিতে চাইলে তাদের জোর করে পরীক্ষার হল থেকে বের করে দেওয়ার কথা জানান অনেক শিক্ষার্থী। তো ওরা এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে সবার খাতাপত্র নিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। জানলার গ্লাস ভেঙে ফেলছে, আমাদের খাতা টাতা সমস্ত কিছু সবকিছু ছিঁড়ে ফেলছে। অ্যাটর্নি জেনারেল এদের তত্ত্বাবধানে পরীক্ষা যদি আমাদের নিরাপত্তা না থাকে তাহলে আমরা কার কাছে যাব? এ সময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। 2017 সালের 34,000 শিক্ষানবিশ আইনজীবীর মধ্য থেকে দ্বিতীয় লিখিত পরীক্ষায় বাদ পড়েন 3,590 জন। 2020 সালে প্রায় 70,000 শিক্ষানবিশ আইনজীবীর মধ্যে নৈবৃত্তিক পরীক্ষায় উত্তীর্ণ হন 8,766 শিক্ষার্থী। এবার মোট 12,858 জন সনদ প্রত্যাশী লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। বিভিন্ন মামলায় পুলিশের জব্দ করা গাড়ি ফেলে রাখা হয়েছে রাস্তার উপর। ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল, ঘটছে দুর্ঘটনা। সিটি কর্পোরেশন বলছে সড়ক থেকে গাড়ি সরাতে ব্যবস্থা নেওয়া হবে। মাহমুদ হাসানের রিপোর্ট। গুলশান থানার উল্টো দিকে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কের সামনে 89 নম্বর সড়কের দৃশ্য এটি। দুপাশে ফেলে রাখা হয়েছে সড়ক দুর্ঘটনা সহ বিভিন্ন মামলায় আটক গাড়িগুলো। দুপাশে এভাবে গাড়ি ফেলে রাখায় সড়কের এক পাশ দিয়ে কোনো যানবাহন প্রবেশ করলে অন্য পাশেরটি দাঁড়িয়ে থাকতে হয়, বেঁধে যায় যানজট। এই গাড়িটা আসতেছে, আমি ঢুকছি হুট করে, আর একটা গাড়ি অ্যাড হয়ে গেল, কিন্তু দেখা যায় না। কিন্তু আমরা যখন আসতে শুরু করি তখন দেখে জ্যাম হয়, আমাদের হয়তো পুরো ওদিক থেকে ঘুরে আসতে হয়। আরেকটা গাড়ি এসে গেছে, এখন 2টা গাড়ি যারা ব্যাগে না দেয় একটা তাদের ক্রস করতে পারবো না। বিপরীত পাশ থেকে আসা গাড়ি নজরে না পড়ার কারণে ঘটছে দুর্ঘটনাও। হঠাৎ করে একটা গাড়ি আসলো, কোনো সিগন্যাল ছাড়া আর কি না, পরে আমি ব্রেক করলাম, হাইড্রোলিক তো করা ব্রেক করলাম, এই যে বাস পড়ে গেলাম আর কি। গুলশান বনানীর প্রধান সড়ক তো বটেই, শাখা সড়কগুলোতেও রাখা হয়েছে গাড়ি। এ বিষয়ে গুলশান থানায় গেলে ক্যামেরার সামনে কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। প্রত্যেক থানায় একই প্রবলেম আছে, প্রত্যেক থানার সামনে দেখবেন পুরান গাড়ি পড়ে আছে, সমাধানটা কি করবে? একই রকম দৃশ্য চোখে পড়ে বনানী থানার চারপাশের সড়কে। ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। জনদুর্ভোগ না বাড়ে সেই লক্ষ্যে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি, তাদেরকে লিখিতভাবে মৌখিকভাবে জানিয়েছি, সুতরাং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তবে খোদ উত্তর সিটির নগর ভবনের সামনে রাস্তায় রাখা হয় গাড়ি। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও একটি জিপি বোমা উদ্ধার করেছে বাংলাদেশ বিমান বাহিনী। সকালে বিমানবন্দরের 3য় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে পাইলিংয়ের সময় 250 কেজি ওজনে এই জিপি বোমা পাওয়া যায়। পরে বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোমা ডিসপোজাল দল ঘটনাস্থলে গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে। বোমা বিশেষজ্ঞদের ধারণা, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাওয়া আগের বোমাগুলোর মতো এটিও 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল। এবার ফিরে দেখা 2020। বিশ্ব অর্থনীতিতে বড় একটা ক্ষত রেখে গেল 2020। 1930-এর মহামন্দার চেয়েও করোনাকালে বিশ্ব অর্থনীতির ক্ষতি ভয়াবহ। জীবন জীবিকা বিনাশী করোনা ভাইরাসের প্রভাবে উন্নত, উদীয়মান, উন্নয়নশীল সব অর্থনীতি মার খেয়েছে। বাংলাদেশের অর্থনীতি বাধার মুখে পড়লেও সময়োপযোগী নীতি সহায়তা ও ব্যবসায়ীদের সাহসী পদক্ষেপে ঘুরে দাঁড়ানো সম্ভব হয়েছে। অর্থনীতি সচল রাখার যুদ্ধে বড় ভূমিকা রেখেছে কৃষিখাত ও প্রবাসী আয়। মেহেদী হাসানের রিপোর্ট। 7.28, 7.86, 8.15% জিডিপি প্রবৃদ্ধির এই ধারাবাহিকতায় 2020 সাল শুরু করেছিল দেশের অর্থনীতি। প্রথম প্রান্তিক যেতে না যেতেই করোনার ধাক্কায় থমকে যায় উৎপাদন কর্মকাণ্ড, মহামারীতে স্থবির আমদানি রপ্তানি বাণিজ্য, জীবন রক্ষায় সাধারণ ছুটি ঘোষণা।
মানুষকে ঘরে রেখে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা গেলেও চাপ বাড়তে থাকে অর্থনীতির উপর। সরকারের খাদ্যবান্ধব নানা কর্মসূচি ও নগদ সহায়তা সত্ত্বেও আয়ের পথ বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। তৈরি পোশাক শিল্পে ক্রয়াদেশ বাতিলের হিড়িক পড়ে। এ অবস্থায় অর্থনীতিকে সক্রিয় করতে ৭২,৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি এ পর্যায়ে নতুন 4টি আর্থিক সহায়তা প্যাকেজের মূল বিষয়সমূহ সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। ক, ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠান সময়ের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধা প্রদান। 2 মাসেরও বেশি সময় পর তুলে নেওয়া হয় সাধারণ ছুটি। স্বাস্থ্যবিধি মানার শর্তে খোলা হয় সরকারি বেসরকারি অফিস ও শিল্প কারখানা। আর্থিক প্রণোদনায় যোগ হতে থাকে নতুন নতুন প্যাকেজ। 21টি প্যাকেজের আওতায় প্রায় 1,21,000 কোটি টাকা চলতি মূলধন সরবরাহ করে সরকার। ঘুরে দাঁড়াতে শুরু করে অর্থনীতি। চলতি বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত রপ্তানি আয় আসে $8.82 বিলিয়ন। করোনার আঘাতের পর এপ্রিল থেকে জুনে রপ্তানি আয় কমে দাঁড়ায় $4.73 বিলিয়ন। তবে তৃতীয় প্রান্তিকে গতি ফেরে রপ্তানি বাণিজ্যে। এ সময় রপ্তানি আয় $9.77 বিলিয়ন ছাড়িয়ে যায়। এর পেছনে ব্যবসায়ীদের সাহসী উদ্যোগ আর সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের ইতিবাচক প্রভাব দেখছেন অর্থনীতিবিদরা। 2020 সনের যে অর্থনৈতিক অভিজ্ঞতা সেটি একটি চ্যালেঞ্জিং অর্থনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে টিকে থাকার সংগ্রাম, সেটা মোকাবেলার ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি দুই ধরনের উদ্যোগী কাজ করেছে। বিশেষ করে সরকার খুব দ্রুততার সাথে কিছু প্রণোদনা ঘোষণা করেছে, যেই প্রণোদনাগুলো মানুষকে আতঙ্কের মধ্যে স্বস্তি দিতে সহায়ক হয়েছে। বৃহৎ শিল্প ও সেবা খাতের প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন শেষ পর্যায়ে, কিন্তু কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অর্থ ছাড়ে এখনও ধীর গতি। তবে সর্বাধিক কর্মসংস্থান তৈরির খাতটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বিদায়ী বছরের মার্চ এপ্রিলে কিছুটা ধাক্কা খেলেও জুন থেকে বাড়তে থাকে রেমিটেন্স প্রবাহ। জানুয়ারি থেকে অক্টোবর 10 মাসে প্রবাসীরা $17.5 বিলিয়ন রেমিটেন্স পাঠান। 2020 সালেই প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রা রিজার্ভ $41 বিলিয়ন ছাড়ায়। এদিকে মহামারীর মধ্যেও সময়মতো ফসল উঠেছে। তাই বিশ্বজুড়ে যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি নেতিবাচক, সেখানে 2019-20 অর্থবছরে 5.24% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। সাধারণ মানুষ জীবিকায় ফেরত যাওয়ার ক্ষেত্রে তারা যে সাহসিকতা দেখিয়েছেন বা যেভাবে ফেরত গেছেন, সেটাও কিন্তু অর্থনীতির চাকা ঘোরাতে সাহায্য করেছে। আমাদের রপ্তানি খাত একটা বড় রকমের সমস্যায় পড়েছিল, এখন সেখান থেকে কিছুটা তারাও শেষের দিকে এসে 2020 সনের শেষের দিকে এসে উঠে এসেছেন। বিদায়ী বছরে করোনা শুধু বড় আঘাতই করেনি, অর্থনৈতিক ব্যবস্থাপনায় নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের অর্জনও আছে। এখন অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি নতুন বছরের বড় চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চিনিকলে আখ মারাই বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ চাষিদের, গাইবান্ধায় খেতে আগুন। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। নিম্ন আয়ের গ্রাহকদের আদর্শ গ্রাহক সম্মাননা স্মারক দিয়েছে ঢাকা ওয়াসা, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র এবং ওয়াটার এইড বাংলাদেশ। সকালে ঢাকা ওয়াসার বুড়িগঙ্গা হলে আয়োজিত অনুষ্ঠানে বস্তি এলাকার পানি সরবরাহ কার্যক্রম গতিশীল করতে সমস্যা চিহ্নিত করা এবং সমাধানের করণীয়র উপর গুরুত্ব দেন বক্তারা। পরে যারা নিয়মিত পানি বিল প্রদান করেন তাদের মধ্য থেকে 25 গ্রাহককে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গণপূর্ত বিভাগের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার। দুপুরে সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন তিনি। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ এবং মোনাজাত করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল খায়ের, ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলে উদ্দিন আহমেদ। চিনিকলে আখ মারাই বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে গাইবান্ধার মহিমাগঞ্জে বিক্ষোভের পর আখ খেতে আগুন দিয়েছেন চাষিরা। দুপুরে মিলগেটে এলাকার গোপালপুর গ্রামে 3টি আখের জমিতে আগুন ধরিয়ে দেন তারা। দ্রুত রংপুর চিনিকলে আখ মারাই বন্ধের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার না হলে সব আখ ক্ষেত পুড়িয়ে ফেলারও হুমকি দেন চাষিরা। এর আগে চিনিকলের প্রধান ফটকের সামনে রাস্তা অবরোধে বিক্ষোভ করেন তারা। শ্রমিকেরা রাস্তায় গেল।
এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বিকাশ নিবেদিত প্রবাসীদের জন্য কনসার্টে গাইলেন কণা, ইমরান ও দলছুট ব্র্যান্ড। বিকাশে অফিসিয়াল ফেসবুক পেজ ও প্রবাসী বন্ধুর ফেসবুক গ্রুপ, প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কনসার্টটি উপভোগ করেন দর্শকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মুনিরুস সালেহিন, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ খুরশিদ ওয়াহাব ও বিকাশের হেড অব স্ট্র্যাটেজি ও বিজনেস ডেভেলপমেন্ট আলী আহমেদ। কনসার্ট উপভোগ করার পাশাপাশি কুইজে অংশ নেন। বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকছে টিভি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন। বিকাশে অফিসিয়াল ফেসবুক পেজ ও প্রবাসী বন্ধুর ফেসবুক পেজ থেকে কনসার্ট ও কুইজ প্রতিযোগিতার বিস্তারিত জানা যাবে। মজুমদার গ্রুপের প্রতিষ্ঠান অ্যাম্বিয়েন্ট স্টিলের ব্র্যান্ডের জেনারেল ম্যানেজার মার্কেটিং কাজী রুহুল কুদ্দুসের মৃত্যুতে শোক সভা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শোক সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রুপের চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন জয়নুল আবেদিন মজুমদার। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন তারা। দেশের মাটিতে কারাতে ব্ল্যাক বেল্ট অর্জন করলেন 5 শিক্ষার্থী। রাজধানী ধানমন্ডিতে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের ইনডোর হলে পরীক্ষার চূড়ান্ত পর্ব শেষে ফল ঘোষণা করা হয়। ব্রাউন বেল্ট থেকে উত্তীর্ণ হয়ে ব্ল্যাক বেল্ট পাওয়া শিক্ষার্থীরা হলেন ফারিয়া হাসিন, সিয়াম ইবনে আলী, জারিফ তাজওয়ার, সোয়াজি চৌধুরী ও তানভীর আহমেদ। এছাড়া ব্ল্যাক বেল্ট ফার্স্ট জার্ন থেকে সেকেন্ড জার্নে উত্তীর্ণ হয়েছেন আসিফ মাহমুদ। প্রথমবারের মতো বাংলাদেশের সিনে কিউশন করাতে ব্ল্যাক বেল্ট পরীক্ষা ও ডান গ্রেডিং অনুষ্ঠিত হল। এবার সংস্কৃতি সংবাদ। লোকসাহিত্য পুরস্কার পেলেন কথা সাহিত্যিক সেলিম মোর্শেদ। জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক আয়োজনে তাকে পুরস্কার ও সম্মাননা প্রদান করে শিল্প ও সাহিত্য বিষয়ক ছোট কাগজ লোক। সেলিম মোর্শেদ 80-র দশক থেকে নিরবচ্ছিন্নভাবে বাংলা ভাষা সাহিত্যে স্বনির্মিত ও স্বতন্ত্র পথে বাঁক বদলে অন্যতম কলম সৈনিক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিটল ম্যাগাজিন লোক সম্পাদক অনিকেত শামীম, দৈনিক প্রথম আলোর ব্যবস্থাপনার সম্পাদক সাজ্জাদ শরীফ। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জয়পুরহাটে ট্রেন বাস সংঘর্ষে নিহত 12, রেলগেটে ছিল না গার্ড, তদন্তে 2টি কমিটি। বাঘা জ্যোতিরে ভাস্কর্য ভাঙচুর মামলায় গ্রেপ্তার 3, কলেজ পরিচালনা পর্ষদ ও অধ্যক্ষের দ্বন্দ্বের জের বলছে পুলিশ। স্বাধীনতা বিরোধী চক্রের সাথে বিএনপি আতাত, মন্তব্য কাদেরের। বিএনপিতে মুক্তিযোদ্ধারা কোণঠাসা, বললেন হাফিজ। ইসির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি। তাপমাত্রা নেমেছে 6 ডিগ্রিতে, মাসের শেষে তীব্র শৈত্যপ্রবাহ, জানিয়েছে আবহাওয়া অফিস। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।